আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি উমেনাহার সাউদা চৌধুরী, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, শাহ নেয়ামতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আবার চলে এসেছি তোমাদের অনলাইন ক্লাসের জন্য। আজকে যে সকল ছাত্রছাত্রী আমার সাথে থাকছো তারা হচ্ছে এসএসসি ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রীবৃন্দ। আমি তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা এই বিষয়ের উপর ক্লাস নিব। আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য ও পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ইতিপূর্বে আমরা পরিকল্পনা সম্পর্কে বেশ কিছু পড়ে ফেলেছি প্রশ্ন। তো আমরা তো সকলেই জানি পরিকল্পনা কি। পরিকল্পনা ব্যবস্থাপনার প্রথম কাজ, এটা আমরা সকলেই জানি। তো আজকে আমরা যেটা করব যে পরিকল্পনার বৈশিষ্ট্য। উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য পড়ার আগে আমরা শুরু করতে যাচ্ছি একটি প্রতিষ্ঠানের একটি ঘটনা দিয়ে। আমরা শুরু করি। ঘটনাটি শুনলে আমরা এই একটি উত্তম পরিকল্পনার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার তা আমরা স্পষ্ট বুঝতে পারবো। মিস্টার কাজল একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক, পাশাপাশি ব্যবস্থাপক। কোন এক চলতি বছরে তিনি ভাবলেন যে নতুন বছরে তিনি 20% বিক্রয় বৃদ্ধি করবেন। এই ভাবনার সাথে তিনি যা করলেন, তিনি হিসাব বিভাগের ব্যবস্থাপকগণের নিকট থেকে তিনি সমস্ত বছরের কি করলেন, তথ্য কালেক্ট করলেন। কালেক্ট করার পর তিনি নিজেই একটি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে তিনি একটি পরিকল্পনা গ্রহণ করলেন, অর্থাৎ একটি ভাবনা তিনি দাঁড় করালেন। তারপর তিনি যা করলেন, ভাবনাটি দাঁড় করানোর পর অর্থাৎ কি করতে হবে এই একটা ধারণা তিনি দাঁড় করালেন। করার পর তিনি সংশ্লিষ্ট সকল ব্যবস্থাপকগণদের নিয়ে আলোচনায় বসলেন এবং তিনি সকলের সাথে বিষয়টি শেয়ার করলেন, মতামত দিলেন এবং একটি লক্ষ্যে তিনি বা একটি কি টাইপের পরিকল্পনা হবে সে বিষয়ে তিনি মোটামুটি একটা ধারণায় পৌঁছে গেলেন। অতঃপর তিনি এই উৎপাদন বিভাগ ও বিক্রয় বিভাগের ব্যবস্থাপকগণদের বললেন যে এই টার্গেটের উপর থেকে তিনি 30% টার্গেট রেখে একটি পরিকল্পনা তার কাছে জমা দিলেন। তো উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগের ব্যবস্থাপকগণ যথারীতি ব্যবস্থাপকের কাছে, মালিকের কাছে কি করলেন, এই 30% বিক্রয়ের টার্গেট নিয়ে একটি পরিকল্পনা তার কাছে জমা দিলেন। তিনি তখন এই পরিকল্পনাগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করে তিনি একটি নির্দিষ্ট একটি সিদ্ধান্তে পৌঁছালেন, অর্থাৎ একটি পরিকল্পনা তিনি পূর্ণাঙ্গ একটি পরিকল্পনা তিনি তৈরি করে ফেললেন। অতঃপর তিনি কি করলেন, এই পূর্ণাঙ্গ পরিকল্পনাটি সর্বস্তরে তিনি পাঠাইলেন এবং তিনি এই সংশ্লিষ্ট ব্যবস্থাপকদের নিয়ে বসে তিনি পরিকল্পনাটি বুঝিয়ে দিলেন এবং এই পরিকল্পনা অনুযায়ী কি কি সমস্যা আসতে পারে বা কি কি পরিস্থিতি আসতে পারে সে সম্পর্কেও তিনি গাইডলাইন দিলেন এবং সংশোধনমূলক কি ব্যবস্থা হবে তাহলে তিনি গাইডলাইন দিলেন। দেওয়ার পর দেখা গেল নতুন বছরে সেই পরিকল্পনাটি বাস্তবায়নের কাজ শুরু হল।
তাহলে এই যে পরিকল্পনাটি বাস্তবায়ন শুরু হলো এবং বছর শেষে এসে দেখা গেল যে হ্যাঁ, মিস্টার কাজল তার লক্ষ্যে তিনি পৌঁছাতে পেরেছেন, অর্থাৎ তিনি এই যে বিক্রয় বৃদ্ধি করবেন 20%, তিনি এখানে পৌঁছে গেছেন। তাহলে এখন এই মিস্টার কাজলের এই তার প্রতিষ্ঠানের এই যে একটা টার্গেট তিনি নিলেন যে বিক্রয় বৃদ্ধি করবেন, এই টার্গেটটা তিনি কিভাবে নিলেন, তারপরে স্টেপ বাই স্টেপ তিনি কি কাজ করলেন। হ্যাঁ, তো এইটা যদি আমরা দেখি, এইটার দিকে খেয়াল করলে কিন্তু আসলে একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য কি হতে পারে আমরা কিন্তু আইডিয়া করতে পারি। কেননা আমরা অবশ্যই কাজলের পরিকল্পনাটাকে উত্তম পরিকল্পনা বলতে পারি এই কারণেই যে তিনি কিন্তু কি এই যে পরিকল্পনাটি বাস্তবায়ন করলেন তা থেকে তিনি কিন্তু তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। তাহলে আমরা যদি দেখি যে এই বাস্তবতার আলোকেও যদি আমরা দেখি যে আসলে উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য কি কি হওয়া উচিত। একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যের প্রথমেই যেটা হওয়া উচিত সেটা হচ্ছে সুস্পষ্ট উদ্দেশ্য। আসলে সুস্পষ্ট উদ্দেশ্যটা কি আমাদের জানতে হবে। সুস্পষ্ট উদ্দেশ্য যদি কোনো প্রতিষ্ঠানে না থাকে তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠান কখনোই কার্যকর ফল পাবে না। তাই অবশ্যই প্রতিষ্ঠানে কি হতে হবে, অবশ্যই তার উদ্দেশ্যটা সুস্পষ্ট হতে হবে, তবেই একটি প্রতিষ্ঠান কি তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তারপর যদি আমরা আসি বাস্তবমুখিতা, পরিকল্পনা অবশ্যই বাস্তবমুখী হতে হবে। কেননা পরিকল্পনাটা আমরা গ্রহণ করে যখন পরিকল্পনাটা কাজে লাগাবো, যখন পরিকল্পনাটার কাজ শুরু হবে তখন কিন্তু আমরা বাস্তব একটা পরিস্থিতিতে এসে পরিকল্পনাটা বাস্তবায়ন করব। অর্থাৎ আমরা যে কাজগুলো করব সেটা কিন্তু সেই কাজগুলো কিন্তু আমরা বাস্তব পরিস্থিতিতে করব। তাহলে আমাদের পরিকল্পনাটা যতটা বাস্তববাদী হবে আমাদের কি কাজ করা ততটা সহজ হবে। তাহলে আমরা বলতে পারি যে ভবিষ্যৎ অবস্থা বিবেচনায় পরিকল্পনা বাস্তবায়ন হওয়াকেই আমরা বলবো কি বাস্তবমুখিতা। তারপর যদি আমরা আসি তারপরের পয়েন্ট হচ্ছে আমাদের গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতা হচ্ছে যে একটা জিনিসকে মানে একজন একটা প্রস্তাব দিল আর একজন ওটাকে গ্রহণ করলো। তাহলে এই আমি তোমাকে কিছু বললাম, তুমি যদি স্বাচ্ছন্দ্যে গ্রহণ না করো তাহলে কিন্তু তুমি আমার কাজটা কি স্বতঃস্ফূর্তভাবে করে দিবা না। তাহলে যাদের দ্বারা এই পরিকল্পনাটা বাস্তবায়ন হবে তাদের কিন্তু এই পরিকল্পনাটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে তারা এটাকে কি খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারে। মনে রাখতে হবে যে কর্মীরা যদি পরিকল্পনাকে কোনোভাবে ইতিবাচক ভাবে গ্রহণ করতে না পারে তবে কিন্তু তার সঠিক বাস্তবায়ন কখনোই তুমি আশা করতে পারো না। তাহলে আমার পরিকল্পনাটা গ্রহণ করার সময় এমন হতে হবে যাতে আমি কর্মীদেরকে দিয়ে যখন কাজ করাবো তখন কর্মীরা যেন খুব সহজেই এটাকে গ্রহণ করে। তারপরে যদি আসি সহজবোধ্যতা, যাতে খুব সহজেই কি বোঝা যায়। সাধারণত পরিকল্পনা প্রণয়ন কে করে? মূলত পরিকল্পনা প্রণয়ন কে করে? পরিকল্পনা প্রণয়ন করে উচ্চ স্তরের কর্মকর্তারা। আর এটা পালন করে কে? পালন করে হচ্ছে অর্থাৎ এটা বাস্তবায়ন করে কিন্তু নিচের স্তরের কর্মীরা। তাহলে এই যে উপরের স্তরে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে এবং নিচের স্তরে বাস্তবায়ন করা হচ্ছে, এই দুটার মধ্যে কিন্তু সরাসরি কোনো যোগসূত্র থাকছে না। তাহলে সে যখন পরিকল্পনাটা উপস্থাপন করবে
তাহলে তার উপস্থাপনটা দেখে যারা পালন করবে তারা যেন খুব সহজেই বুঝতে পারে যে আমাকে আসলে কি করতে হবে, কিভাবে করতে হবে। তাহলে আমি কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, কেমন ভাবে করতে হবে, কত সময়ের মধ্যে করতে হবে, এটা যেন আমি পরিকল্পনার চিত্রটা এত সহজ সরল হতে হবে যে যাতে আমি খুব সহজেই বুঝতে পারি। আমি যত সহজেই আমার দায়িত্বটা বুঝতে পারবো, আমি কিন্তু কি ততই সুন্দরভাবে আমার কাজটিকে সম্পাদন করতে পারবো, দক্ষতার সাথে কাজটি সম্পাদন করতে পারবো। তাহলে এটা এমন ভাবে প্রণয়ন করতে হবে যাতে সকলেই কি এটা সহজভাবে বুঝতে পারে। তারপরে যদি আমরা আসি সঠিক পদ নির্দেশনা। আসলে পরিকল্পনাটা কি? পরিকল্পনাটা হচ্ছে একটি পদ নির্দেশক। পরিকল্পনা পথ নির্দেশ করবে, সেইভাবেই কিন্তু কাজ সম্পাদন করা হবে। তাহলে যদি তাই হয়, সঠিক পথ যদি নির্দেশ করতে না পারে, অর্থাৎ উদ্দেশ্য সুস্পষ্ট যে উদ্দেশ্যটা আছে, উদ্দেশ্যটাকে সঠিক রেখে যদি সঠিকভাবে পথ নির্দেশনা দেয়া না যায়, তাহলে কিন্তু কি আমার টার্গেট ফুলফিল হবে না। তাহলে আমার পরিকল্পনাটা এমন হবে, অর্থাৎ প্রণীত পরিকল্পনাটা যাতে সঠিক পথ নির্দেশ করতে পারে, সেদিকে আমাকে লক্ষ্য রেখে পরিকল্পনাটা তৈরি করতে হবে। অর্থাৎ পরিকল্পনাটা এমন হবে যে কে করবে, কখন করবে, কিভাবে করবে, এই ধারণা মানে এই যে নির্দেশটা, এই নির্দেশটা যেন খুবই স্পষ্ট হয়। এর জন্য যতদূর সম্ভব পরিকল্পনাটাকে একটু বিশদ বর্ণনা দিয়ে পরিকল্পনাটা তৈরি করতে হবে। যত বিশদ বর্ণনা থাকবে তত সহজে বোঝা যাবে কার কাজ কোনটা, কে কিভাবে করবে, এই জিনিসটা আমরা জানতে পারবো। তারপরে যদি আমরা আসি সম্পদের সুষ্ঠু ব্যবহার। আসলে সম্পদ সীমিত। আমরা এই সম্পদটাকে যদি কি কার্যকর ভাবে সঠিক পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এবং সঠিক সম্পদের সঠিক ব্যবহারের এই যে নিশ্চয়তা বা কার্যক্রম, এটা কিন্তু উত্তম পরিকল্পনার একটা খুব গুরুত্বপূর্ণ বা বিশেষ একটি গুণ আমরা বলতে পারি। পরিকল্পনা এমন হবে যাতে সেখানে সম্পদের কোনো অপচয় ঘটবে না। সম্পদের অপচয় বেশি হলে কি হবে? মুনাফা কমে যাবে। মুনাফা কমে গেলে কি প্রতিষ্ঠানটা কি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তাহলে মনে রাখতে হবে যে সীমিত সম্পদকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে, এরকমই পরিকল্পনা হতে হবে। গাইডলাইনটা এমন হবে যে আমার সীমিত সম্পদটাকে আমি কি সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করে অধিক ফল লাভ করতে পারবো। তারপর হচ্ছে পরিকল্পনা কি হতে হবে? তথ্য নির্ভর হতে হবে। আসলে পরিকল্পনা আমরা বর্তমানে বসে করি কি অতীত অভিজ্ঞতার আলোকে করি, যা আমরা ভবিষ্যতে কি করি? প্রয়োগ করি। তাহলে এই যে অতীত অভিজ্ঞতা আমরা কোথা থেকে পাবো? আসলে আমরা কিছু তথ্য সংগ্রহ করব, বিশ্লেষণ করব। তাহলে অবশ্যই আমার উদ্দেশ্যের সাথে ঠিক রেখে আমাকে কি সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করতে হবে এবং সংগৃহীত তথ্যটাকে কি করতে হবে? আমাকে ঠিক মতো বিশ্লেষণ করতে হবে। তারপরে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার পরিকল্পনাটা কি হবে। কখনোই কিন্তু পরিকল্পনা কি অনুমানের উপর ভিত্তি করে করা হয় না। কিসের উপর করা হয়? তথ্যের উপর করা হয়। তাহলে আমরা বলতে পারি কি পরিকল্পনা প্রণয়নে যত তথ্য এবং উপাত্ত যত সঠিক হবে কি তত আমার পরিকল্পনাটা উত্তম পরিকল্পনা হবে এবং আমি তত আমার লক্ষ্যে দ্রুত পৌঁছাতে পারবো আমি আমার লক্ষ্যে। তারপরে যদি আসি নমনীয়তা।
আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত এবং পরিবর্তনশীল। এই যে অনিশ্চিত এবং পরিবর্তনশীল পরিবেশের মধ্য দিয়ে আমরা কাজ করব, তো দেখা যায় যে পারিপার্শ্বিকতার পরিবর্তনের কারণে পরিকল্পনারও কিছুটা পরিবর্তন করতে হয়। তাহলে প্রয়োজনে আমি যেন এই পরিকল্পনাটাকে পরিবর্তন করতে পারি, পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধান করতে পারি, এই দিকে লক্ষ্য রেখে আমাকে পরিকল্পনা তৈরি করতে হবে। সর্বশেষ যদি আমি বলি তাহলে বলবো সমন্বয় সাধন। আমরা কিন্তু বলেছি যে আসলে পুরো কাজটাই হচ্ছে টিম ওয়ার্ক। এখানে ব্যক্তি থাকছে, বিভিন্ন বিভাগ থাকছে, উপবিভাগ থাকছে, তাহলে প্রত্যেকটার সাথে কিন্তু রিলেটেড। একটি জায়গায় যদি ত্রুটিপূর্ণ কাজ হয় তাহলে কিন্তু মূল যে টার্গেটটা, মূল কাজটাতেও কিন্তু আমার ত্রুটি হবে। তাহলে আমি যদি ত্রুটি বিচ্যুতি এড়িয়ে সফলভাবে কাজ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমার যে মূল পরিকল্পনা আছে, মূল পরিকল্পনার সাথে ক্ষুদ্র ক্ষুদ্র আরো কিছু পরিকল্পনা আছে, তাই না? ক্ষুদ্র পরিকল্পনাগুলো কি হচ্ছে মূল পরিকল্পনার সাথে কিন্তু সম্পৃক্ত। তাহলে এই সমস্ত পরিকল্পনাগুলো যেন কি হয়, এক জায়গায় আমরা সমন্বিত করতে পারি, একটা বিভাগের সাথে আর একটা বিভাগের জন্য যোগসূত্রতা নিয়ে আসতে পারি। তাহলেই দেখা যাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। তাহলে আমরা যে এই যে যেগুলো বললাম, যেমন সুস্পষ্ট উদ্দেশ্য থাকতে হবে, বাস্তবমুখিতা থাকতে হবে, গ্রহণযোগ্যতা থাকতে হবে, সহজবোধ্যতা থাকতে হবে, সঠিক পদনির্দেশনা থাকতে হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা প্রথমেই যে একটা ঘটনা দিয়ে শুরু করেছিলাম, সেই ঘটনাটা মিস্টার কাজল শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে অগ্রসর হলেন এবং শেষে এসে কিভাবে তিনি তার টার্গেটে পৌঁছালেন, প্রত্যেকটার সাথে কিন্তু কি ঘটনাগুলোর সাথে মিলে যাচ্ছে। তাহলেই আমরা বলতে পারি যে এগুলোই হচ্ছে উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য। তাহলে এই উত্তম একটি পরিকল্পনার মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় তাহলেই একটি প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। ওকে, বুঝতে পেরেছ? তাহলে এবার আমরা আসবো পরিকল্পনার পদক্ষেপে। অর্থাৎ পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ। অর্থাৎ একটি পরিকল্পনা যখন প্রণয়ন করা হবে তখন কি কি ধাপ মেইনটেইন করে আমরা এই পরিকল্পনাটা গ্রহণ করব। প্রথম যদি আমরা আসি, ভবিষ্যৎ সুযোগ সুবিধা মূল্যায়ন। ভবিষ্যৎ সুযোগ সুবিধা মূল্যায়ন আসলে আমরা কি করি? প্রথমেই বলেছি যে আমরা আসলে ভবিষ্যতে পরিকল্পনাটা কাজে লাগাবো। আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত ও পরিবর্তনশীল। আমরা কি কিছু তথ্য কালেকশন করে, বিচার বিশ্লেষণ করে আমরা পরিকল্পনাটা তৈরি করি। তাহলে আমাদেরকে দেখতে হবে যে ভবিষ্যতে আমি যখন কাজটা করব তখন আমার কি কি সুযোগ সুবিধা থাকবে, আবার কি কি সুযোগ সুবিধা পরিবর্তন হতে পারে। এখানে যদি আমরা বলি যে আমাদের প্রতিষ্ঠানের ভিতরে একটা পরিবেশ আছে, আমাদের প্রতিষ্ঠানের বাইরে একটা পরিবেশ আছে, এবং সেই পরিবেশগুলো কতটুকু সুযোগ সুবিধা আছে, ভবিষ্যতে থাকবে, এর প্রতিবন্ধকতা কতটুকু তৈরি হতে পারে, সেগুলো সম্পর্কে আমাকে কিন্তু সচেতন হয়ে তবেই কিন্তু আমাকে পরিকল্পনা তৈরি করতে হবে। যেমন বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোর দিকে যদি দেখা যায়, বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো কি করে, তারা নিজেদের প্রাতিষ্ঠানিক কতটুকু শক্তি আছে, কোন কোন জায়গায় দুর্বলতা আছে, তাদের এই প্রতিষ্ঠানের সাথে জড়িত বাহ্যিক যে পরিবেশগুলো আছে সেই পরিবেশগুলো কতটুকু সুবিধাজনক নাকি ভীতিস্বরূপ, এগুলো তাকে চিহ্নিত করতে হবে, বিশ্লেষণ করতে হবে, তারপরেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমার পরিকল্পনাটা কেমন হবে। তাহলে এর মাধ্যমে আসলে এই যে এই পরিবেশটা, বাহ্যিক পরিবেশটা,
অভ্যন্তরীণ যে পরিবেশটা আছে, ভিতরের যে পরিবেশটা আছে, এর মাধ্যমে এই যে কতটুকু সুযোগ সুবিধা, এই জিনিসগুলো যদি একজন ব্যবস্থাপক বাস্তবসম্মত তথ্যের ভিত্তিতে যদি সে পরিকল্পনা গ্রহণ করে, তাহলে কিন্তু সে কি একটি উত্তম পরিকল্পনা সে তৈরি করতে পারবে এবং দেখা যাবে যে তার সিদ্ধান্তটা সঠিক হবে। তারপর যদি আমরা আসি লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ। আসলে প্রতিটি কাজেরই একটা কি আছে, নির্ধারিত লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। পরিকল্পনাটাও ঠিক তেমনি, সব পরিকল্পনা সবসময় কি হবে, লক্ষ্য কেন্দ্রিক হবে এবং এর যে মূল লক্ষ্যটা আছে, এই মূল লক্ষ্যটা কিন্তু নির্দিষ্ট হতে হবে। এই মূল লক্ষ্যটাকে টার্গেট করে এই মূল লক্ষ্যটাকে কিন্তু কার্যকর করার জন্য আবার কি বিভিন্ন শাখা বা বিভাগই বলো, আবার কিন্তু এতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে কিন্তু আবার কিছু পরিকল্পনা করা হয়। তো সবটার একটাই টার্গেট হবে যে তার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি, এবং এই লক্ষ্য উদ্দেশ্য কি হতে হবে, সুস্পষ্ট হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে, বৈধ হতে হবে, বাস্তবসম্মত হতে হবে, তথ্যভিত্তিক হতে হবে। হ্যাঁ, তাহলে কি এই পরিস্থিতিগুলো চিন্তা ভাবনা করে একটি পরিকল্পনা তৈরি করলে পরিকল্পনাটা কি উত্তম পরিকল্পনা হবে। তারপর যদি আমরা আসি প্রয়োজনীয় উপপাদ্য ও তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। আমরা প্রথম থেকেই বলে আসছি যে কি পরিকল্পনা কিন্তু তথ্য নির্ভর। তাহলে আমরা বলতে পারি পরিকল্পনার অন্যতম শর্তই হচ্ছে কি প্রয়োজনীয় উপপাদ্য ও তথ্য সংগ্রহ করা, এবং শুধু তাই নয়, সংগ্রহ করার পর তা বিশ্লেষণ করা। কেননা এর উপর পরিকল্পনার কার্যকারিতাটা নির্ভর করে। তাহলে আমরা বলবো যে কি করতে হবে, উপপাদ্য ও তথ্য সংগ্রহ করতে হবে এবং তা বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নিতে হবে পরিকল্পনাটা কেমন হবে। পরিকল্পনার আঙিনা নির্ধারণ। পরিকল্পনার আঙিনা হচ্ছে যে সব অবস্থার মধ্য দিয়ে ভবিষ্যতে পরিকল্পনা বাস্তবায়িত হবে, সেটাই হচ্ছে সেটার একটা পূর্বানুমানের ভিত্তিতে নির্ধারণ করাটাই হচ্ছে কি পরিকল্পনা আঙ্গিনা। অর্থাৎ আমি ভবিষ্যৎ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে পরিকল্পনাটা বাস্তবায়ন করব, সেটাই হচ্ছে আমার পরিকল্পনা আঙ্গিনা। তাহলে কি হচ্ছে, পরিকল্পনার সম্ভাব্য ক্ষেত্রটাই হচ্ছে পরিকল্পনা আঙিনা। তাহলে এখানেও কি করা হবে, এখানে ওই যে তথ্য সংগ্রহ বিশ্লেষণ করতে হবে, ভবিষ্যতে পরিবর্তনশীল যে পরিবেশ আসতে পারে সে সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে। হ্যাঁ, তারপরে এই দেখতে হবে যে যদি খুব ভালো কোনো প্রতিষ্ঠান হয়, তার সাথে তো প্রতিযোগিতামূলক অনেক প্রতিষ্ঠানই থাকে, তাহলে তার প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো কতটুকু দুর্বল বা সবল, আমার ক্রেতা কেমন, বিক্রেতা কেমন, সরবরাহকারী কেমন, তারপরে দেশি বিদেশি বিভিন্ন পক্ষ কতটুকু পক্ষে আছে, এই যে সার্বিক পরিস্থিতিগুলা, এগুলা পূর্বানুমান করে তারপরেই কিন্তু আমাকে কি করতে হয়, পরিকল্পনা তৈরি করতে হয়। এই যে সার্বিক পরিস্থিতিগুলো সম্পর্কে বিচার বিশ্লেষণ করা, এটাই হচ্ছে কি পরিকল্পনা আঙ্গিনা। অর্থাৎ এই পরিস্থিতিগুলাই একজন ব্যবস্থাপককে কি করে, ভবিষ্যৎ সম্পর্কে অবগত করে, অর্থাৎ একজন পরিকল্পনাকারীকে পরিকল্পনা গ্রহণে সহায়তা করে। তারপর যদি আমরা আসি বিকল্প কার্যপদ্ধতি উন্নয়ন। তাহলে বিকল্প কার্যপদ্ধতি কি? আসলে বিকল্প কার্যপদ্ধতি হচ্ছে আমি একটি পরিকল্পনা যখন তৈরি করব, তখন আমি বিকল্প অনেকগুলো পরিকল্পনা
তৈরি করব, যাতে আমি কি করতে পারি, এই বিকল্প যে বিভিন্ন যে একাধিক পরিকল্পনা থাকছে, আমি এই একাধিক পরিকল্পনাগুলোর কি বিশ্লেষণ করতে পারি, যে কোন পরিকল্পনাটা কোন আঙ্গিকে করা হয়েছে, এর কার্যকারিতাটা কেমন হবে, এর সুযোগ সুবিধা কেমন আছে, এর অসুবিধা কি হতে পারে, হ্যাঁ, এর সম্ভাব্য ব্যয় কি হতে পারে, কতটুকু সময় লাগতে পারে, তারপরে কোন পরিকল্পনাটার ভবিষ্যৎ সম্ভাবনা কেমন থাকবে, পরিস্থিতির সাথে কতটুকু মোকাবেলা করতে হবে, এই যে বিভিন্ন দিকগুলা, কোন পরিকল্পনাটার দুর্বলতা কতটুকু থাকতে পারে বা কতটুকু দুর্বলতা পর্যন্ত সে মোকাবেলা করতে পারে, এই যে বিষয়গুলা বিবেচনা করার জন্য একাধিক পরিকল্পনা তৈরি করতে হবে এবং এই একাধিক পরিকল্পনা তৈরি করে তার মূল্যায়ন করতে হবে। এটাই হচ্ছে বিকল্প পদ্ধতির উন্নয়ন মূল্যায়ন। তারপর যদি আমরা আসি যে বিকল্প পদ্ধতির করার পর এর আবার মূল্যায়ন করতে হবে, কি যে বললাম যে বিকল্প সমূহের মধ্যে এই দিকগুলো বিচার বিশ্লেষণ করে আমাকে দেখতে হবে, অর্থাৎ বাছাই করতে হবে কোন পরিকল্পনাটি অধিক গ্রহণযোগ্য, অর্থাৎ সুবিধা পরিস্থিতির মধ্য দিয়ে বিচার বিশ্লেষণ করলে তুলনামূলক বিচার বিশ্লেষণ করে দেখতে হবে কোনটি বেশি কার্যকর। এই যে বাছাই করে আমি বিকল্প গ্রহণ করলাম, মানে মূল্যায়ন করার জন্য গ্রহণ করার জন্য আমি মূল্যায়ন করলাম, তাহলে আমাকে সর্বপ্রথম দেখতে হবে যে বিকল্প সমূহ কি করতে হবে, বিকল্প সমূহ তৈরি করতে হবে, বিকল্প সমূহ তৈরি করে বিকল্প সমূহের সুবিধা অসুবিধা এগুলোর মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করার পর আমাকে কি করতে হবে, মূল্যায়ন করার পর আমাকে কোনটি আমি নিব, ঠিক আছে, বিচার বিশ্লেষণ করে যেদিকে আমাকে কি প্রয়োগযোগ্য বলে মনে হবে, গ্রহণযোগ্য বলে মনে হবে, আমি তাকে গ্রহণ করব। এটাই হচ্ছে আমার কি, তাহলে আমি বিকল্প থেকে উত্তমটি গ্রহণ করব এবং অন্যগুলিকে আমি বর্জন করব। তারপরে যদি আমি আসি যে সহায়ক পরিকল্পনা প্রণয়ন, আমরা কিন্তু অনেকবারই বলেছি যে বিভাগ উপবিভাগ থাকবে, মূল পরিকল্পনাকে সহায়তা করতে হবে। তাহলে এই যে সহায়ক পরিকল্পনা, এটা হচ্ছে যে মূল পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্য কিছু সহায়ক পরিকল্পনা বা উপ পরিকল্পনা প্রণয়নের দরকার হয়। এই পরিকল্পনাগুলো কি করে, এই পরিকল্পনাগুলো আসলে মূল পরিকল্পনার সাথে সম্পৃক্ত। কেমন করে, যে ধরো মিস্টার কাজলের কথাই আমরা ধরি, সে উৎপাদনমুখী প্রতিষ্ঠান, সে বিক্রয় বৃদ্ধি করবে, এই তার বিক্রয় করার আগে তার কিন্তু বিক্রয় টার্গেট বিক্রয় করবে, কিন্তু মালটা তাকে উৎপাদন করতে হবে, অর্থাৎ সে যে পূর্ণাঙ্গ কাজটা করছে, এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পারি তার কি আছে, উৎপাদন করতে গেলে তাকে কাঁচামাল ক্রয় করতে হবে, তাহলে সেটা একটা বিভাগ আছে, কাঁচামালটাকে উৎপাদন করতে হবে, উৎপাদিত পণ্য বাজারজাতকরণ করতে হবে, তারপরে তার একটা হিসাব বিভাগ থাকতে হবে। তাহলে কিন্তু তার টার্গেট কি, সে বিক্রয় করবে এবং তার মুনাফাটাই তার টার্গেট। তাহলে তাকে কি করতে হচ্ছে, এই যে একটা তার পূর্ণাঙ্গ কাজ করতে গেলে তার একটা ক্রয় বিভাগ আছে, তার বিক্রয় বিভাগ আছে, উৎপাদন বিভাগ আছে, বাজারজাতকরণ বিভাগ আছে। তাহলে মূল পরিকল্পনার সাথে কিন্তু এই পরিকল্পনাগুলো আলাদা হবে, অর্থাৎ এই বিভাগগুলোর জন্য তাকে আবার আলাদা আলাদা ভাবে পরিকল্পনা তৈরি করতে হবে। কেননা কাঁচামাল ক্রয়ের জন্য তুমি যেভাবে পরিকল্পনা করবা, বিক্রয়ের জন্য তো তুমি সেভাবে পরিকল্পনা করবা না, তুমি উৎপাদনের জন্য তা করবা। তাহলে এই পরিকল্পনাগুলো কিন্তু তোমাকে স্ব ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা পরিকল্পনা করতে হবে। এটাই হচ্ছে মূল পরিকল্পনার সাথে মিল রেখে সহায়ক পরিকল্পনা প্রণয়ন করা। তারপরে আসি বাজেট। বাজেট তো অবশ্যই এটি গুরুত্বপূর্ণ বিষয়। তুমি এত কাজ করলা, তোমার অর্থ নাই, তোমার মানে তুমি কিছু পরিকল্পনাই করলা না, তোমার কত খরচ হবে, কিভাবে খরচ হবে, তার তোমার টাকাটা আসবে কোত্থেকে, তাহলে তো কিছুই হলো না। তাহলে আমরা যদি বলি বাজেট করো, তাহলে বলবো যে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশটাই হচ্ছে বাজেট, অর্থাৎ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ করণীয় কার্যাবলী কি আগে থেকে নেওয়ার সিদ্ধান্তটা যেটা আছে সেটাকে গাণিতিক বা সংখ্যাত্মক প্রকাশ করাই হলো তোমার বাজেট। তুমি যখন পরিকল্পনা বাস্তবায়ন করবা তখন তোমার কি কি থাকছে, মানব শক্তি থাকছে, অন্যান্য অর্থনৈতিক উপাদান থাকছে,
থাকছে না, ব্যবহৃত হচ্ছে তো এইসব। তাহলে এই বাজেট করণে কি হয়, প্রয়োজনীয় অর্থ তোমার যেটা লাগবে তার উৎসটা কি হবে, আয় ব্যয়ের খাতগুলো কি হবে, এই বাজেট থেকে কিন্তু এটা চিহ্নিত করা হয়। তারপরে যদি আমরা আসি লাস্ট যে পরীক্ষামূলক প্রয়োগ ও মূল্যায়ন। পরিকল্পনা করা হলো, বিকল্প থেকে নেওয়া হলো, তারপরে এটা এখন আমি কি করব, পরীক্ষামূলক প্রয়োগ করব। কেন করব, যে আসলে এর উপযুক্ততা যাচাই করার জন্য, অর্থাৎ আমি এটাকে কাজে লাগালে আমি কতটুকু ফলপ্রসূ হব তার একটা পূর্ব প্রস্তুতি হচ্ছে তোমার এই কি পরীক্ষামূলক প্রয়োগ। তাহলে আমি আমার এই উপযুক্ততা এবং নির্ভুলতা পরীক্ষা করার জন্য আমি কি করব, এটাকে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করব। এবং পরীক্ষামূলকভাবে আমি এটাকে স্থায়ীভাবে প্রয়োগের আগে আমি কি করব, আমি এটাকে পরীক্ষামূলক প্রয়োগ করব। প্রয়োগ করার পর যদি আমি দেখি আমি সফলভাবে বিবেচিত হয়েছি, তাহলে আমি এই পরিকল্পনাটাকে চূড়ান্ত পরিকল্পনা হিসেবে গ্রহণ করব। আর যদি সফল আমি মনে না করি বা কোথাও সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি মনে করি, তাহলে আমি সেখানে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য আবার নতুন করে চিন্তা ভাবনা করব। তাহলে এভাবে আমি কি করব, একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করব। তাহলে পরিকল্পনাটা প্রণয়ন কিন্তু আমরা কি বলতে পারি, এটা একটি কিন্তু বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া। সঠিকভাবে যদি সঠিকভাবে কার্যকরভাবে পরিকল্পনা প্রণয়নের জন্য কি আমাদের এই পদক্ষেপগুলো কিন্তু অবশ্যই দরকার। এই পদক্ষেপগুলো অনুসরণ করে তবেই কিন্তু আমরা কি করব, একটি সুনির্দিষ্ট আমরা একটি পরিকল্পনা তৈরি করব। তাহলে আমরা কি বলতে পারি, আমরা যদি উপরোক্ত পদক্ষেপগুলো যথাযথভাবে অনুসরণ করে একটি পরিকল্পনা তৈরি করি, তাহলে সে পরিকল্পনাটা কি হবে, পরিকল্পনাটা হবে কার্যকর পরিকল্পনা এবং আদর্শ একটি পরিকল্পনা। তাহলে বোঝা গেল আমরা তাহলে আজকে কি পড়লাম, আমরা আজকে পড়লাম উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য কি হবে এবং পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ সমূহ কি কি। তাহলে ছাত্রছাত্রী যতটুকু পড়লাম আমরা বুঝলাম তো নাকি? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা অবশ্যই করব, কোনো সমস্যা নাই। আর ক্লাসগুলো রেগুলার করবা, পুরো সিলেবাসের উপরই ক্লাস নেওয়া হবে, কোনো সমস্যা নাই। আর আমার বিবিএ অনার্স প্রথম বর্ষ ছাত্রছাত্রীদেরও উদ্দেশ্যে বলছি, তোমরাও এই ক্লাসগুলো শেয়ার করবা, তোমাদেরও কাজে লাগবে, তোমাদেরও একবার রিভিউ হবে। তোমরা অবশ্যই বিবিএ সম্মান প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই এই ক্লাসগুলো শেয়ার করবে, তাহলে দেখা যাবে তোমরাও উপকৃত হবে। তো স্নেহ ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী ক্লাসে। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।